যে আমি আজকে বলেছিলাম যে আপনাদেরকে আজকে কনফেশনাল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো কনফেশনাল স্টেটমেন্ট সম্পর্কে কয়েকটি আইন সম্পর্কে আপনাদেরকে খুব বিশেষভাবে ধারণা রাখতে হবে। আইনগুলো হচ্ছে প্রথমত কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, আর তারপরে হচ্ছে এভিডেন্স অ্যাক্ট, তারপরে হচ্ছে এভিডেন্স অ্যাক্ট, আর তারপরে হচ্ছে ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার্স এবং পিআরপি। এই সবগুলো মিলিয়ে মূলত আপনার কনফেশনাল স্টেটমেন্ট সম্পর্কে আমরা একটা ভালো ধারণা পেতে পারি। কনফেশনাল স্টেটমেন্ট আমি জানি না কেন যে এই কনফেশনাল স্টেটমেন্টটাতে আমাদের যারা কিনা তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তি, এমনকি বিচার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তিবর্গ, এরা প্রত্যেকেই কনফেশন সম্পর্কে একটা খুব সাংঘাতিক ধরনের আকর্ষণ বোধ করে। পুলিশের কাছে মনে হয় যে একটা কনফেশনাল স্টেটমেন্ট যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে পরে মামলার প্রায় 90% প্রমাণ হয়ে গেল, এবং তাদের এই বিশ্বাসকে আরো বাড়িয়ে দেয় যখন রাষ্ট্রপক্ষ এটাকে সাংঘাতিকভাবে রিলাই করে এবং তদন্ত সংস্থার এই বিশ্বাসকে একেবারে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে চলে যায় যখন খোদ বিচার বিভাগের কাছ থেকেও একইভাবে সাড়া তারা পেয়ে যায়। আমি মনে করি যে যেহেতু বাস্তবতা হলো যে কনফেশনাল স্টেটমেন্টকে প্রসিকিউশন, ইনভেস্টিগেশন এজেন্সি এবং ট্রায়াল কোর্ট ইকুয়ালি গুরুত্ব দেয়, সেহেতু কনফেশনাল স্টেটমেন্ট সম্পর্কে আমাদের একটা ফেয়ার কনসেপশন থাকা উচিত। কনফেশনাল স্টেটমেন্ট সম্বন্ধে যে ফেয়ার কনসেপশনের কথা আমি বলছি, সেখানে আগে আমাদেরকে বুঝতে হবে যে কনফেশনাল স্টেটমেন্টটা আসলে কি। মজার বিষয় হচ্ছে যে সেকশন 3 অফ দি এভিডেন্স অ্যাক্ট এভিডেন্সের বর্ণনা দিতে গিয়ে কনফেশনের কোনো সংজ্ঞা দেয়। এমনকি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরেও কনফেশনাল স্টেটমেন্ট সম্পর্কে কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। মূলত এই দুটি আইনই হচ্ছে গুরুত্বপূর্ণ আইন কনফেশনাল স্টেটমেন্ট বা কনফেশনের সংজ্ঞাটা খোঁজার জন্য। আমাদের এই দেশের বিচার বিভাগ হতে এক্স্যাক্টলি কনফেশনাল স্টেটমেন্ট বলতে কি বোঝায় এই বিষয়ে ক্লিয়ার কাট কোনো ডেফিনেশনাল জাজমেন্ট আমরা পাই। তবে যে জাজমেন্ট গুলো অলরেডি অ্যাভেলেবল আছে, আমরা এটা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে কনফেশনাল স্টেটমেন্ট বলতে এবং আইনগুলো যেগুলো আছে সেগুলোকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, কনফেশনাল স্টেটমেন্ট হচ্ছে দ্য স্টেটমেন্ট by which the the person who makes the confessional statement incriminates him into the alleged offense or crimes. অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার বক্তব্যের মাধ্যমে কোনো অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা প্রমাণ দেখান এবং এই কারণে সেই বক্তব্যটাকে দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য হিসেবে বিবেচনা করে। কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে দুটি বিশেষ বিধান আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যারা বিশেষ করে ডিফেন্স সাইডে কাজ করে থাকি, সেখানে একটি বড় চ্যালেঞ্জ হলো যে আমরা কনফেশনাল স্টেটমেন্টের সম্পর্কে নিজেরাই ক্লিয়ার কনসেপ্ট রাখি না। এই কনফেশনাল স্টেটমেন্ট কিভাবে রেকর্ড হয়, কোন কোন আইনের অধীনে রেকর্ড হয়, রেকর্ড করার প্রক্রিয়াটা কি, এই সব বিষয়ে আপনার যে আইনি বিধানাবলীগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত একেবারেই অবগত নই। এই জন্য আমি বলছি যে কনফেশনাল স্টেটমেন্ট সম্পর্কে সবার আগে যে বিষয়টা বুঝতে হবে যে আপনার এর যে মূল ভিত্তি, এই মূল ভিত্তিটা কি। আমরা খুব সহজেই যেটা বলে থাকি সেটা হচ্ছে যে কনফেশনাল স্টেটমেন্টের স্টার্টিং পয়েন্ট হচ্ছে আপনার 164 of the Code of Criminal Procedure। এই যে 164 এর কথা বলা হচ্ছে,
164 এর আগে আমাদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি বুঝতে হবে, কনফেশনাল স্টেটমেন্ট is an exception of the constitutional rules. আমি আবার বলছি, confessional statement is an exception of the constitutional rules. তাহলে আমাদের কনস্টিটিউশনাল রুলটা কি? কনস্টিটিউশন যে কনস্টিটিউশন কনফেশনাল স্টেটমেন্টের দুটো বিগ চ্যালেঞ্জ প্রসিকিউশনকে ওভারকাম করতে হয়। প্রশ্ন হলো প্রসিকিউশন তখন ওভারকাম করবে যখন আমরা ডিফেন্স প্রসিকিউশনকে ফোর্স করবো সেই বিষয়টাতে লক্ষ্য করার জন্য। যেই দুটি গুরুত্বপূর্ণ বিধান আমি আপনাদেরকে সবসময় দেখার জন্য অনুরোধ করবো সেটা হচ্ছে আর্টিকেল 35 সাব আর্টিকেল 4 and আর্টিকেল 35 সাব আর্টিকেল 5 of the constitution. আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। Article 35 sub article 4, no person accused of any offense shall be compelled to be a witness against himself. অর্থাৎ কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়েছে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে সাক্ষী হিসেবে দাঁড় করানো বাধ্য করা যাবে না। আমরা এটাকে বলি রুল অফ প্রহিবিশন অফ সেলফ ইনক্রিমিনেশন। আমরা এটাকে কি বলি? Rule of prohibition of self-incrimination, and this is a constitutional privilege. This is a constitutional shield and safeguard যেটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। সো যারা প্রসিকিউশনে কাজ করেন তাদের কিন্তু কনফেশন ডিল করার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কনফেশন is not a rule but an exception. Confession is never meant to be a rule but an exception. এবং কনফেশনকে আমি আরো বলে থাকি, it is rather not only an exception but a policy rather than a rule of prudence or jurisprudence of law. এটা এক ধরনের পলিসি, এটা একটা লিগ্যাল পলিসি, যে পলিসিটার মাধ্যমে একটি মামলায় যেখানে কোনো প্রকারের ডিরেক্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে না, বাট দেয়ার আর ক্লিয়ার ইন্ডিকেশন based on the circumstantial evidence that the offense has been taken place and a certain persons are been involved in the commission of the offense. এই যখন অবস্থা, তখন একটা অল্টারনেটিভ ফর্মুলা হিসেবে, একটা অল্টারনেটিভ লিগ্যাল পলিসি হিসেবে এই কনফেশনাল স্টেটমেন্টটাকে রিলাই করা হয়। কনফেশনাল স্টেটমেন্ট ব্যবহারের পূর্বে একটা বেসিক প্রিন্সিপাল আপনাদেরকে মাথায় রাখতে হবে, the confessional statement has never meant to be a substantive evidence. এখন একটা প্রশ্ন আসে যে what is the meaning of the term substantive evidence? A substantive evidence is that evidence which is itself good enough to prove the case. একটা এভিডেন্স itself যদি good enough হয় to make a person liable under any criminal offense and for conviction, আমরা সেই এভিডেন্সটাকে বলি সাবস্ট্যান্টিভ এভিডেন্স। কনফেশনকে যদি আদৌ আমরা এভিডেন্স হিসেবে দাবি করি, তবে কনফেশনকে আমরা কখনোই সাবস্ট্যান্টিভ এভিডেন্স বলবো, এটা একেবারেই jurisprudentially a concept which is wrong or erroneous. কাজেই confession is never meant to be an evidence which is substantive is in nature. এটা কখনোই সাবস্ট্যান্টিভ এভিডেন্স হিসেবে ট্রিটেড হয় না। তাহলে আবার এটার সাথে যুক্ত হচ্ছে আর্টিকেল 35 সাব আর্টিকেল 4 অফ দি কনস্টিটিউশন, যেখানে বলছে no accused or no person accused of any offense can be compelled to become a witness against himself. এই যে কথাটা, the rule of prohibition of self-incrimination, এটাও যুক্ত হচ্ছে আমার পূর্বেকার কথার সাথে। সেকেন্ড যেটা আছে যে no person accused of any offense can be put under any oppression or under any ill treatment or any torture just to become a witness against himself. So it article 35 sub article 5 এ কিন্তু ক্লিয়ার কাট বলা আছে। সো আমরা আর্টিকেল 34 এবং 35 কে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখব যে এই দুটি কনস্টিটিউশনাল সেফগার্ডের মাধ্যমে অ্যাকচুয়ালি কনফেশনাল স্টেটমেন্টটাকে হেভিলি ডিসকারেজ করা হচ্ছে।
যেখানে কনস্টিটিউশনাল ডিসকারেজমেন্ট আছে টু ইউজ দি কনফেশনাল স্টেটমেন্ট এগেনস্ট দি অ্যাকিউজ অর দি আদার্স, সেখানে এক্সেপশনাল হিসেবে আমরা 164 এবং 364 যে কনফেশনাল স্টেটমেন্টের স্কিমটা দেওয়া আছে সেটা আসছে অ্যাজ এন এক্সেপশন বা ব্যতিক্রান্ত হিসেবে, এটা রুল হিসেবে আসছে। তাহলে যদি ব্যতিক্রান্ত হিসেবে আসে, এটা গ্রহণ করার ক্ষেত্রে তো কোর্ট এবং কোর্ট সংশ্লিষ্ট যারা আছেন অর্থাৎ প্রসিকিউটর, বিচারক, ডিফেন্স কাউন্সিল, তদন্ত সংস্থা, এরা সবাই এটা সম্বন্ধে একটু সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে আপনারা এই দুটি কনস্টিটিউশনাল প্রভিশনকে মাথায় রেখে প্রথমে ডিফেন্সের কেসটা তৈরি করবেন যে ডাজ the very proposed confessional statement offends the constitutional provision। তাহলে এটা আপনি দেখাবেন, এটা দেখানোর একটা স্কোপ হচ্ছে you are to consider all the attending circumstances when or while the confession was recorded। তাহলে attending circumstances গুলো আপনারা জানবেন কিভাবে? by talking to the accused himself or herself, or if it is not possible to talk to him directly because of the fact that he is inside the jail, then you send somebody who is close to him with the questionnaire and get the answers of those questions। কি প্রক্রিয়ায়, কি পরিস্থিতিতে এবং কিভাবে এই কনফেশনাল স্টেটমেন্টটাকে রেকর্ড করা হয়েছে, এবং সেই ক্ষেত্রে রেকর্ডের যেই নিয়মাবলী আছে তার যে কটি ব্যত্যয় হয়েছে সে কটি ব্যত্যয় আপনারা খুব প্রপারলি লিখে সেটাকে কোর্টের সামনে উপস্থাপন করে একটা কেস মেক আউট করে রাখেন। এটা রেকর্ডের ব্যাপারে আমরা সারা জীবন একাডেমিক্যালি এবং বিভিন্ন ট্রেনিং এ যেটা শুনে এসেছি, আমি আজকে ঠিক ওই ধরনের ট্রেডিশনাল বক্তব্য রাখবো না। আপনারা সবাই জানেন যে কনফেশনাল স্টেটমেন্টটা হয় আন্ডার সেকশন 164। এবারে কিভাবে রেকর্ড করা হবে সে সম্বন্ধে আরো একটু বিস্তারিত বলা আছে সেকশন 364 অফ দ্য সিআরপিসি। এর বাইরেও আর অনেকগুলো প্রভিশন আছে, যার মধ্যে দুটি প্রভিশন না বললেই না, একটি হচ্ছে সেকশন রুল 77 এবং রুল 78 অফ দি ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার্স 2009। এটা একটু ভালো করে পড়ে নেবেন আপনারা। এখানে ম্যাজিস্ট্রেট কিভাবে তার কনফেশনাল স্টেটমেন্টটাকে রেকর্ড করবেন তার সমস্ত বিধানাবলী এখানে বিবৃত আছে ইন ডিটেল এই দুটি বিধিতে, রুল 77 এবং রুল 78 অফ দি ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার্স 2009। আমরা যে কয়টি বিষয় সাধারণত কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করার সময় দেখে থাকি, যে তার টাইম অফ অ্যারেস্ট, এটা হচ্ছে একটা প্রথম গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমরা দেখি। তারপর আমরা দেখি তার the time to take him to the police station, the time to take him to the magistrate court for the purpose of recording the statement, the time he was given for reflection, the time he was taken inside the magistrate's room for recording of the confession। এই টাইম ফ্রেম গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এই টাইম ফ্রেম গুলোর সাথে তাকে অ্যারেস্ট করার যে বর্ণনা পুলিশ ফরওয়ার্ডিং এ থাকে, তাকে গ্রেপ্তার করার পর পুলিশ ফরওয়ার্ডিং এর সেই গ্রেপ্তারের তথ্যের সাথে তার এই তথ্যটা মিলিয়ে দেন। মজার বিষয় হচ্ছে এই তথ্যগুলো নর্মালি আমাদের দেশের যে অর্ডিনারি ম্যাল প্র্যাকটিস যেটা আমাদের আছে সেটা হলো যে নর্মালি ম্যাজিস্ট্রেট সাহেবরা পুলিশের যিনি তদন্ত কর্মকর্তা তার কাছ থেকে শুনে ওনারা এটা লিখে দেন, যার ফলে আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে আমাকে এমক খান থেকে বেলা 17:20 গ্রেফতার করা হয়েছে, অতঃপর আমাকে থানায় নেওয়া হয়েছে 18:10, অতঃপর আমাকে ম্যাজিস্ট্রেট মহোদয়ের সামনে নেওয়া হয়েছে 21:20। এই যে টাইম ফ্রেমটা, এই টাইম ফ্রেম সাধারণত কারা কারা বলে থাকে? পুলিশ, এভিয়েশন ওয়ার্ল্ড, মিলিটারি পার্সোনাল, সি ওয়ার্ডি বা সি লাইনার্স, রেলওয়ে, এই ডিপার্টমেন্ট গুলো সাধারণত 24 আওয়ার্স ক্লকওয়াইজ টাইম ফ্রেমিংটা ফলো করে। 12টার পরে তারা বলবে না যে 1টা বাজে, 12টা পরে তারা বলবে, দুপুর 12টার পরে তারা বলবে 13টা, দুপুর 12টা পরে যতগুলো ঘন্টা যাবে তারা বলবে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 হলো রাত 12টা, 24টা সময় শেষ, দেন আবার শুরু হলো 1টা। রাত্র 1টা মানে তাদের জন্য 1টা, আর রাত্র 12টা মানে তাদের জন্য 24টা। তাহলে যখনই দেখবেন
কোনো কনফেশনাল স্টেটমেন্টের শুরুতে যে গ্যাপগুলো থাকে গ্যাপগুলো ফিল আপ করা হয় বাই আস্কিং কোয়েশ্চেন বাই রেকর্ডিং ম্যাজিস্ট্রেট the question asked to the confession giving accused. এখন accused যদি মিলিটারি পার্সোনাল হয়, accused যদি এভিয়েশন ওয়ার্ল্ডের হয়, accused যদি রেলওয়ে সার্ভিসের হয়, accused যদি এক্স পুলিশম্যান হয়, accused যদি এক্স বিজিবি মেম্বার হন বা অফিসার হন বা ইত্যাদি, তারা যদি স্টেটমেন্ট দেওয়ার সময় 24 আওয়ার্স প্যাটার্ন ফলো করে বক্তব্য রাখেন, ইট ইজ বিলিভেবল। এখন একজন মানুষ, যেমন ধরুন আমি একজন আইনজীবী, আমাকেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, আমার একটা কনফেশন তারা রেকর্ড করছে, আই উইল নেভার সে 21টা, আই উইল নেভার সে 22টা, কারণ আমি আমার জীবনে কখনো 24 ঘন্টার টাইম ফ্রেম ধরে আমি কাজ করিনি, কথাও বলি। তো আমি যদি কনফেশনাল স্টেটমেন্ট দেই, আমি কিন্তু 21টা 22টা 23টা বলবো না, আমি বলবো 7টা 8টা 9টা 10টা 11টা, আমি বলবো সকাল, আমি বলবো দুপুর, আমি বলবো বিকাল। কিন্তু যারা ডিফারেন্ট টেকনিক্যাল ওয়ার্ল্ডের লোক, যেমন আমি যেটা বললাম যে রেলওয়ে, এভিয়েশন, সি লাইনার্স, তারপরে আর্ম ফোর্সেস মেম্বার্স, পুলিশ, বিজিবি, এরা যারা আছেন, এরা যখন টাইম ফ্রেমিং বলবেন, এরা বলবে এই 24 আওয়ার্স ক্লক টাইম জোন। যখনই দেখবেন যে একজন অ্যাকিউজড আদার দ্যান দিস ডিপার্টমেন্টস পার্সোনাল, একজন সাধারণ মানুষ, কিন্তু তার টাইম ফ্রেমিংটা বলা হচ্ছে 21টা 22টা 23টা ধরে, তখন ধরে নিবে এই বক্তব্যের অংশটুকু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ডের সময় যিনি কনফেশন দিচ্ছেন বলা হচ্ছে, তাকে জিজ্ঞেস না করে আয়ু সাহেবকে জিজ্ঞেস করে এটা লেখা হচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে। যদি এই টাইম ফ্রেমিংটা আপনি দেখেন যে আয়ু সাহেবকে এটা দিয়ে কাজ করা হচ্ছে, তাহলে ইমিডিয়েটলি আপনি ম্যাটারটা কোর্টের অ্যাটেনশনে নিয়ে আসেন। আমার ক্লায়েন্ট তো হি ইজ এ অর্ডিনারি বিজনেসম্যান and he is a sellers and buyers of groceries, এবং সে তো গ্রসারি সেলার্স এবং বায়ার্স হিসেবে এই 24 আওয়ার্স টাইম ফ্রেমে কথা বলেন। এই যে কথাটা লেখা হলো, দ্যাট ওয়াজ রিটেন আন্ডার দ্য অ্যাক্টিভ ইনস্ট্রাকশন অফ দ্য আইও। দেন একটা জিনিস কিন্তু চলে আসে, যদি ওই টাইম ফ্রেমটা ম্যাজিস্ট্রেট নিজেও লেখেন, ম্যাজিস্ট্রেট নিজেও কিন্তু কোনোদিন কোনো ম্যাজিস্ট্রেটকে আমি আমার প্র্যাকটিস লাইফে বলতে শুনি নাই যে আজকে আমি কি বলে, আজকে আমি বিকাল 16টায় উঠবো না, আজকে আমি 17টায় উঠবো। আমি কোনো ম্যাজিস্ট্রেটকে এক্ষেত্রে বলতে শুনি, ম্যাজিস্ট্রেটকে বরং বলতে শুনেছি যে আমি বিকাল 4টায় উঠবো না, আমি বিকাল 5টায় উঠবো। কোনো ম্যাজিস্ট্রেট বলেন নাই যে আমি 16টায় উঠবো না 17টায় উঠবো। যখন কোনো ম্যাজিস্ট্রেট এই টাইম ফ্রেম ফলো করেন, নিশ্চিত থাকবেন এই 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 বক্তব্যটা লেখা হয়েছে আন্ডার দ্য অ্যাক্টিভ ইনস্ট্রাকশন অফ দ্য পুলিশ অফিসার, যিনি ইনভেস্টিগেশন করছেন তার কথা মতো। যখন এটা হয় তখন আরেকটি কথা চলে আসে, যখন কনফেশনাল স্টেটমেন্টটা রাখা হচ্ছে, that very police officer was present inside the magistrate's room. Raise your voice, point it out to the court. যে এই যে এইভাবে যখন লেখা হচ্ছে, তার মানে হচ্ছে বক্তব্য লেখা হয়েছে not only under the active instructions of the investigation officer, but also the fact that that investigation officer was present inside the confession recording room. And that is a very direct contravention of Rule 78. Subrule আপনারা দেখে নেবেন, Rule 78 of the Criminal Rules and Orders, যেখানে সরাসরি বলা আছে যে কনফেশন রেকর্ডিং রুমের ভিতরে কোনো আয়ও থাকতে পারবে না। সো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন কিভাবে আপনারা এটাকে কোরিলেট করবেন। আরেকটি আর্গুমেন্ট এখানে খুব ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য বোঝার, সেটা কি, যদি এই টাইম ফ্রেমটা দেখেন, একটা কনফেশনাল স্টেটমেন্ট ইজ টু বি কনসিডার্ড অ্যাজ এ হোল। কনফেশনাল স্টেটমেন্টটাকে বিবেচনা করা হবে সার্বিকভাবে, অংশ ভাবে না। আমি কিছুটা কনসিডার করব, কিছুটা কনসিডার করব না, একটা পার্ট অ্যাকসেপ্ট করব, আরেকটা পার্টকে ডিসরিগার্ড করব, এইভাবে কোনো কনফেশনাল স্টেটমেন্ট কনসিডার করার কোনো আইনি বিধান নাই। ইউ হ্যাভ টু কনসিডার দি কনফেশনাল স্টেটমেন্ট অ্যাজ এ হোল, ফ্রম দ্য বিগিনিং টিল দি এন্ড। যা বলা হয়েছে প্রত্যেকটিকে আপনাকে একসাথে সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে। তার অর্থাৎ আমার কথা বলার এটা উদ্দেশ্য হচ্ছে, যদি ওইখানে দেখা যায় টাইম ফ্রেমের মধ্যে গন্ডগোল আছে,
তাহলে কোনো কারণ নাই যে মেইন পার্ট অফ দি কনফেশনাল স্টেটমেন্ট যেখানে তিনি স্বীকার করছেন যে হ্যাঁ আমি এই বক্তব্য দিয়েছি, এই কথাবার্তা বলেছি, বা এই আমার অপরাধ, ওই কথাগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই। There is no reason why you can believe it. কারণ যেহেতু টাইম ফ্রেমটা প্রপারলি লেখা হচ্ছে না, বাট হি ডাজন্ট স্পিক দ্যাট ওয়ে। প্রথম অংশটা যদি তার কথা মতো লেখা না হয়, কোনো কারণ নাই বিশ্বাস করার পরের অংশটাও তার কথা মতো লেখা, কারণ এটা নিশ্চিত পরের অংশটাও was written under direct dictation or instruction of the IO. Raise this voice to your court in respect of your case of the client. আপনি এই বিষয়টা রেজ করবেন যে এই কারণেই এটাকে বিলিভ করার কোনো কারণ নেই। আরেকটি অ্যাটেন্ডিং সার্কামস্টেন্স আপনাকে বলি, আমার একটি মামলাতে কনফেশনাল স্টেটমেন্টে দেখা গেল যে আমরা নর্মালি কনফেশনাল স্টেটমেন্টে কি কি জিনিস দেখি, যে তাকে কয়টার সময় রুমে ঢুকানো হয়েছিল, রুমে আইও ছিল কিনা, তাকে ঢোকানোর পরে তাকে ফিজিক্যালি টর্চার করা হয়েছে কিনা এই বিষয়ে একটা স্টেটমেন্ট থাকার কথা, এবং সেটা প্রপারলি রেকর্ড করার কথা। অধিকাংশ দেখা যায় দি ম্যাজিস্ট্রেটস ডু ইট মেকানিক্যালি, উনি শুধু ফিল আপ করে দেন। আমি আমার এক মামলায় দেখেছি যে যিনি কনফেশন দেবেন তাকে 3 জন পুলিশ কনস্টেবল টেনে টেনে নিয়ে যাচ্ছে, উনি হাঁটতে পারতেছেন, তাকে এতটা মার দেওয়া হয়েছে। আমি তখন সরাসরি রুমে ঢুকলাম, আমার তখন ক্যারিয়ারের বয়স হচ্ছে মাত্র 1 বছর। আমি ঢুকে ওনাকে বলেছিলাম যে এই যে অ্যাকিউজড আপনার কাছে আনা হলো, ও তো হেঁটে ঢুকলো না। আমি অবশ্যই ঢুকেছি প্রায় 10-15 মিনিট পরে। উদ্দেশ্য ছিল আগে উনি কি করে আসবেন। 10-15 মিনিট পরে দেখি অলরেডি 1 পাতা লেখা শেষ, ফিল আপ করে 1 পাতা লেখা শেষ। আয়ু সাহেব সামনে বসে ডিকটেশন দিচ্ছেন, ম্যাজিস্ট্রেট সাহেব দেখছেন, এবং যার বক্তব্য লেখা হবে তিনি ম্যাজিস্ট্রেট সাহেবের রুমের একেবারে দূর প্রান্তের একটা ওয়ালে নিচে পাকাতে হেলান দিয়ে বসে। Believe me, that is my experience I am sharing. That is my experience. আমি তখন ম্যাজিস্ট্রেটকে বললাম যে আপনি এটা লিখছেন, মেহরবানি করে একটা বাক্য লেখেন আমার, যে পোশাক পরিহিত আয়ের উপস্থিতিতে কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করার ক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবীর আপত্তি সহকারে লেখা হবে। কিন্তু ম্যাজিস্ট্রেট মহোদয় লিখবেন, এটা বিরাট ঘটনা। এক পর্যায়ে আমি ওনাকে বাধ্য করেছিলাম লিখতে, যদি আমাকে পরবর্তীতে সিএমএম সাহেব পর্যন্ত যেতে হয়েছে। সো দ্য বেস্ট পার্ট হচ্ছে যখনই আপনারা শুনবেন কোনো মামলা রিসিভ করার পর, যদি শুনবেন যে ওই সময় ওই মুহূর্তে আপনার আসামিকে ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হয়েছে, আপনি সাথে সাথে ওইখানে যান, খোঁজ নেন যে আয়ু সাহেব কোথায়। যদি আয়ু সাহেব ভিতরে থাকে, they are entering the room of the magistrate and raise your voice. আরেকটি বিষয় দেখবেন, আপনার যিনি অ্যাকিউজড তার গায়ে কোনো টর্চার মার্ক আছে কিনা। যদি টর্চার মার্ক থাকে, আর বাই দিস টাইম যদি কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড হয়ে যায়, ডু ওয়ান থিং, আপনি আপনার ক্লায়েন্টের যিনি তদবিরকারক তাকে দিয়ে যেদিন কনফেশন রেকর্ড করে তাকে জেলখানায় পাঠানো হচ্ছে, কারণ নিয়মটা হলো কনফেশন রেকর্ড করার পরে তাকে সাথে সাথে জেলখানায় পাঠাতে হবে, আর পুলিশের কাছে যাওয়া যাবে না, তাকে জামিনও দেবে, তাকে পাঠিয়ে দেয় জেলখানায়। যখন জেলখানায় বা হাজতে পাঠানো হয়, জেল কাস্টডিতে, প্রিজনসে, তখন আপনি সাথে সাথে লোক পাঠিয়ে যেভাবেই হোক তার ফিজিক্যাল এক্সামিনেশন করান ওই দিন জেলখানায়, এবং তার বডিতে যে ইনজুরি মার্কগুলো আছে তার একটা সার্টিফিকেট তৈরি করে। সার্টিফিকেটটা তৈরি হলে সার্টিফিকেটের একটা কপি সংগ্রহ করে একটা রিট্রাকশন অ্যাপ্লিকেশন জমা দেন, inserting that certificate that you have arranged from the Department of Prison. Then you move the application of retraction. So যখন রিট্রাকশন অ্যাপ্লিকেশন লিখবেন, আমি আপনাদেরকে 3টা ধারা বলছি, আপনারা 3টা ধারা একটু লিখে নেন। যে রিট্রাকশন পিটিশন অফ কনফেশনাল স্টেটমেন্ট, রিট্রাকশন পিটিশনটা কিভাবে লিখবেন আপনারা। রিট্রাকশন পিটিশন লাগা হয় আন্ডার সেকশন 163 সাবসেকশন 1, read with section 343 of the CRPC, read with section 24 of the Evidence Act, read with article 35 sub-article 4 and sub-article 5 of Bangladesh Constitution. এই কয়টি আইনের এই কয়টি বিধান উল্লেখ করে আপনি রিট্রাকশন পিটিশন লিখবেন। রিট্রাকশন পিটিশন আপনি কি লিখবেন,
এটাও একটা বিষয়। আমি যে রিট্রাকশন পিটিশন পেয়েছি, আমার অভিজ্ঞতা রিট্রাকশন পিটিশন করার ক্ষেত্রে খুবই খারাপ। এই রিট্রাকশন পিটিশন দেখে আমার কাছে মনে হয়েছে এটা লয়ার্স রিট্রাকশন রাদার দ্যান দ্য রিট্রাকশন অফ দি অ্যাকিউজড পারসন। এখানে লয়ার নিজেই বলছেন মাপ চাই, দোয়া চাই, ক্ষমা চাই, যা করছি করছেন, আর কিছু বলবেন না। অনেকটা এই ধরনের। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ওনারা লিখছেন যে আমাকে পুলিশ জোর করে নিয়েছে, শারীরিকভাবে নির্যাতন করেছে এবং আমাকে বলেছে, শিখিয়ে দিয়েছে, আমি তার শেখানোর মতো এটা বলেছি, ওটা আমার বক্তব্য না। এই অ্যাপ্লিকেশন কি কাজে আসবে? এই রিট্রাকশন অ্যাপ্লিকেশন কি কাজে আসবে? রিট্রাকশন অ্যাপ্লিকেশন লিখতে হবে মেটিকুলাস। রিট্রাকশন অ্যাপ্লিকেশন আপনাকে লিখতে হবে কোথায়, কবে, কখন, কার সামনে তাকে গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করার পরে কখন তাকে জেল পুলিশ স্টেশনে নেওয়া হবে, পুলিশ স্টেশনে তাকে কত ঘন্টা, কত বেলা, কত দিন রাখা হবে, এবং সেই দিন, ঘন্টা এবং ক্ষণ, প্রতিটা ক্ষণে তাকে কি কিভাবে নির্যাতন করা হবে, কারা কারা নির্যাতন করলো, কি দিয়ে নির্যাতন করলো, কোথায় কোথায় নির্যাতন করলো, ডিটেল আউট করে, ডিটেল আউট করে। তারপরে আপনি লেখেন ওই নির্যাতনের ফলাফল কি ছিল। আমি একটা মামলাতে রিট্রাকশন পিটিশন লিখেছিলাম, আমার একটা মজার অভিজ্ঞতা হয়েছে আপনাদেরকে বলি। র্যাব ওয়ানে আমার এক আসামিকে ধরে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে তাকে 4 দিন র্যাব হেডকোয়ার্টারে রাখা, কোন একটা ব্যাটালিয়ন, সেখানে রেখে তাকে সারাদিন কিছুই করা হতো না। রাত্র 12টার পরে তাকে বেদম মার দিত। প্রথম রাত প্রায় ঘন্টা ব্যাপী, কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই, শুধু মায়। মায় দেওয়ার পরে একজন ব্যক্তি যতটুকু খেতে পারে প্রায় ডাবল পরিমাণ বিরিয়ানি এনে খাওয়া, বিরিয়ানি খাইয়ে, বিরিয়ানির সাথে, বিরিয়ানির পরে তাকে 2টা ওষুধ দিত। পরবর্তীতে আমার ক্লায়েন্ট বলল যে একটা ছিল ব্যথার ওষুধ আর একটা ছিল ঘুমের ওষুধ। তারা নামটাও আমাকে বলেছে, এবং কোন বিরিয়ানির হোটেল থেকে বিরিয়ানি এনে তাকে খাইয়েছে, বিরিয়ানির হোটেলের নাম পর্যন্ত আমি নিয়েছিলাম তার কাছে, সেটা আমার দরখাস্ত আমি উল্লেখ করেছি। প্রথম রাত্রে এভাবে নির্যাতন করলো, নির্যাতন করার পরে তাকে ডাবল ডোজ ঘুমের ওষুধ, ডাবল ডোজ ব্যথার ওষুধ। সকালবেলা যখন সে ঘুম থেকে উঠতো, রাত্রে যে তাকে নির্যাতন করা হয়েছে কোনো চিহ্ন নেই, কোনো ব্যথা, কোনো সেন্স নেই। গেল সারাদিন, আবার পরের দিন রাতে একই কায়দায় তাকে নির্যাতন, তৃতীয় রাত্র একই কায়দায় নির্যাতন, তৃতীয় রাত্র গেল, চতুর্থ রাত্রে যখন তাকে নির্যাতন করা হয় তখন বললো যে স্যার আপনারা শুধু মারেন, কিছু তো জিজ্ঞেস করবেন। তো জিজ্ঞেস করবো কিছুই না, তুই খালি একটা জিনিস লিখে দেবো, তুই গিয়ে ওটা বলে রাজি আসিস কিনা বল, নাহলে এইভাবে চল, পয়সা মারেন না, কালকে যা বলবেন সব বলে দেওয়া। গেল ম্যাজিস্ট্রেটের কাছে, তোতা পাখির মতো মুখস্থ কথা সে বলে দিয়ে আসবে। আমি অ্যাপ্লিকেশনটা দেওয়ার পরে লার্নেড কোর্ট আমাকে বলতেছেন আপনি রিট্রাকশন পিটিশন প্রত্যাহার করেন, আপনি যাবেন চান, আমি যাবেন। আমি গেছি রিট্রাকশন পিটিশন মুভ করতে, লার্নেড কোর্ট আমাকে বলছেন আপনি রিট্রাকশন পিটিশন মুভ করবেন না, এটা আপনি প্রত্যাহার করে নেন, আপনি এক লাইনে জামিনের দরখাস্ত দেন, এখন লেখেন, আমি এখনই জামিন দিচ্ছি। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড রিট্রাকশন পিটিশন। আমরা কি রিট্রাকশন লিখি? যে রিট্রাকশনটা আমরা হাইকোর্টে যখন রেফার করি, যে কোনো মামলায় হাইকোর্টের দেখে হাসি বলে কি আছে, is it a retraction petitions or lawyer's application to retract? তো আপনাকে যে কাজটা করতে হবে, কখন গ্রেপ্তার করা হলো, কোথায় থেকে গ্রেপ্তার করা হলো, কার সামনে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তারের পরে তারে কোথায় কোথায় নেওয়া হলো, ওইখানে তারা কতক্ষণ কাটালো, ওইখানে গিয়ে কি করলো, তারপরে তাকে পুলিশ স্টেশনে কখন নেওয়া হলো, পুলিশ স্টেশনে নেওয়ার পরে তার সাথে কি আচরণ করা হলো, কয়দিন রাখা হলো বা কত ঘন্টা রাখা হলো, প্রতি ঘন্টার হিসাব নেবেন, এবং কিভাবে তার সাথে দুর্ব্যবহার করা হলো, সব বক্তব্য নিয়ে আপনি লে আউট করেন। লে আউট করে ওই বক্তব্যটা ফার্স্ট পার্সনে লিখবেন, ওই দরখাস্তটা লিখবেন ফার্স্ট পার্সনে, নট ইন ইউর ল্যাঙ্গুয়েজ। থার্ড পার্সনে লিখবেন, আমরা যেটা লয়ারে লিখি থার্ড পার্সনে লিখবেন, ওটা লিখবেন ফার্স্ট পার্সনে, তার বক্তব্য লিখে তার কাছ থেকে সিগনেচার নেবেন। এখন প্রশ্ন আসে সিগনেচার কিভাবে নেবেন? সিগনেচার নেবেন যখন তাকে কোর্টে প্রোডাকশন দেওয়া হয়, তারিখের হাজিরায় তার ওই অ্যাকিউজ বক্সের সামনে গিয়ে তার সিগনেচার নিয়ে নেবেন, অথবা ওই অ্যাপ্লিকেশনটা জেলখানায় পাঠিয়ে ডেপুটি জেলারের মাধ্যমে সিগনেচার করায় নিয়ে আসবেন, তারপর এটা কোর্টে জমা দিবেন।
কোর্টে জমা দেওয়ার সময় আপনার যদি ইচ্ছে হয় আপনি একটা কাভারিং লেটার অ্যাপ্লিকেশন দিয়ে ওটা অ্যানেকচার করে জমা দেন, দেখেন ফলাফল কি। দ্যাটস হাউ ইউ হ্যাভ টু রাইট দি রিট্রাকশন পিটিশন। এবার আসেন কনফেশনাল স্টেটমেন্টে। আপনি যখন আসামির পক্ষে কনফেশনাল স্টেটমেন্ট নিয়ে কাজ করবেন, কনফেশনাল স্টেটমেন্ট পড়ার একটা বিধান আছে। কনফেশনাল স্টেটমেন্টটা যখন পড়বেন, কনফেশনাল স্টেটমেন্ট আপনি দেখবেন এটা ব্রডলি 3 ক্যাটাগরি পাবে। একটা কনফেশনাল স্টেটমেন্ট ব্লেটেন্টলি নিজের দোষ স্বীকার করে নেওয়া হচ্ছে, একই সাথে এক্স ওয়াই জেড ইনকর্পোরেট করা হচ্ছে বা ইমপ্লিমেন্টেড করা হচ্ছে, এটা হলো একটা টাইপ। আরেকটা টাইপ দেখবেন যে তিনি নিজেকে একেবারে বাঁচিয়ে কথা বলছেন, যে হি ইজ অ্যান অর্ডিনারি ইনোসেন্ট বাইস্ট্যান্ডার বাট হি ইজ নট পার্টিসিপেন্ট টু ইট, এটা হলো সেকেন্ড ক্যাটাগরি। আরেকটি হচ্ছে মিক্সড স্টেটমেন্ট, কোথাও কোথাও নিজে পার্টিসিপেট করেন নাই, অস্বীকার করছেন, আবার কোথাও কোথাও বলছেন যে হ্যাঁ এখানে আমি একটু করতে বাধ্য হয়েছি, involuntary participant. So that is a statement which we call mixed type of statement, mixed statement. So এই তিনটা বক্তব্যের কিন্তু 3 ধরনের ইমপ্লিকেশন। ফার্স্ট ক্যাটাগরি যেটা, এটা আমরা বলে থাকি inculpatory confessional statement. Inculpatory confessional statement is a powerful statement for prosecution. তবে পাওয়ারফুল বলার আগে কিছু জিনিস আপনাদেরকে দেখতে হবে। ফার্স্ট অফ অল, is the confessional statement consistent with the prosecution case or not? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। প্রসিকিউশনের কেস হচ্ছে 3 জন মিলে তাকে জবাই করেছে, কিন্তু কনফেশনাল স্টেটমেন্টে বলা হচ্ছে 2 জন মিলে তাকে স্ট্র্যাঙ্গুলেট করেছে। তাহলে কনফেশনাল স্টেটমেন্ট কি একরকম হলো? প্রসিকিউশনের যে স্টোরিটা তার সাথে মিলল না, এটা কিন্তু ইনকনসিস্টেন্ট প্রসিকিউশন স্টোরি। প্রসিকিউশন বলছে 3 জন মিলে তাকে হত্যা করেছে, 3 জন মিলে তাকে জবেহ করেছে, আর কনফেশনাল স্টেটমেন্ট আসছে 2 জন মিলে তাকে স্ট্র্যাঙ্গুলেট করেছে। তাহলে প্রসিকিউশনের যে লাইন অফ স্টোরি তার সাথে যে কনফেশনাল স্টেটমেন্ট, দিস আর ইনকনসিস্টেন্ট ভার্সনস অফ কেস। এই জিনিসটা যদি থাকে, রেজ ইট, পয়েন্ট ইট টু দ্য কোর্ট, নাম্বার 1। নাম্বার 2, এটা ভলান্টারি কিনা দেখেন। এখন ভলান্টারি কিনা কিভাবে বুঝবেন? আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আপনাদের কাছে বলি। আমার একটি মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হলো একটা হত্যার দায়ে। একটা মহিলাকে হত্যা করা হয়েছিল, ওয়াইফ কিলিং না, ভিন্ন একটি মামলা, ভিন্ন একটি মেয়েকে হত্যা করা হয়েছিল, তাকে সাসপেক্ট করা হলো, তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারের পরে সে জেলখানায় আছে, তদন্ত চললো থানায় 1 বছর। 1 বছর তদন্ত চলার পরে এটা গেল ডিবির কাছে, ডিবি তদন্ত করলো আরো 2 বছর, গেল কত বছর? 3 বছর। তারপরে হাফওয়ে থ্রু এই অ্যাপ্লিকেশন, সম্ভবত বাদীর অ্যাপ্লিকেশনে, এটা ডিবি থেকে ট্রান্সফার হয়ে চলে গেল সিআইডি তে। সিআইডি এই ফাইলটা রিসিভ করার 6 মাস পরে একটা অ্যাপ্লিকেশন দিয়ে তার রিমান্ড নিল, এবং সিআইডির একজন এএসপি তদন্ত করেছিলেন, তিনি তার রিমান্ড নিলেন 3 দিনে। তাহলে 3.5 বছর হাজত খাটার পরে সে প্রথম জেলখানা থেকে বের হলো অন রিমান্ড, অর্থাৎ সে, আমি কি বলবো, যে জঙ্গল থেকে বেরিয়ে বাঘের খাঁচায় সে ঢুকলো পুলিশের কাছে। 3 দিন পুলিশ তাকে কি অমানবিক নির্যাতন করে সেটা আমার বলার কোনো প্রয়োজন নাই। 3 দিন পরে সে যখন ব্যাক করলো ম্যাজিস্ট্রেটের কাছে, তখন সে ব্লেটেন্টলি তার অপরাধ স্বীকার করলো। আই রেজ দিস পয়েন্ট টু দি কোর্ট। হাউ ক্যান দিস কনফেশনাল স্টেটমেন্ট ক্যান বি ভলান্টারি? একটা মানুষ 3.5 বছর হাজতে, জামিন না, তাও মার্ডার কেস, 3.5 বছর পরে তাকে জেলখানা থেকে বের করে নেওয়া হলো পুলিশ কাস্টডিতে, where he was under remand for 3 days। 3 দিন পরে সে ফেরত এসে বলছে আমি করেছি। Can it be said, or do the attending circumstances
indicate that this confessional statement is voluntary? Never. Never. It cannot be. It cannot be. Raise these attending circumstances to the court to argue your case. If these are the circumstances, there cannot be a voluntary confessional statement. This is completely an involuntary confessional statement. This is a tainted confessional statement. It has been obtained through recourse of torture. It has been obtained through recourse of oppressive circumstances. এটা আপনি রেজ করেন। কনফেশনাল স্টেটমেন্টটাকে আপনাকে এভাবে ফাইট দিতে হবে। কনফেশনাল স্টেটমেন্ট দেখলে আমরা ডিফেন্স কাউন্সিলে কিন্তু ভয় পেয়ে যাই। তার এই কনফেশনাল স্টেটমেন্ট আছে, আপনার কেসটা খুব খারাপ। নো, নট এট অল। বরং কনফেশনাল স্টেটমেন্টের কারণে আপনি যদি লুপহোলস গুলো বের করে দেখাতে পারেন, you have a very good case to be acquitted only because of the tainted confessional statement. আবার যেটা বলি যে কনফেশনাল স্টেটমেন্ট আরেকটি জিনিস দেখবেন, সিন্স আমি শুরুতে একটা কথা বলেছি যে কনফেশনাল স্টেটমেন্ট ইজ নট a substantive evidence. So this confessional statement must be corroborated by other evidence. It can be a circumstantial, it can be real evidence, it can be evidence of different kind or hearsay, ইত্যাদি যে কোনো ভাবে। If this confessional statement is not corroborated by other evidence, then this confession is no confession at all in the eye of law. এটা কোথায় বলছে? এটা বলা হচ্ছে সেকশন 114B of the Evidence Act. সেখানে কি বলা হচ্ছে? No confession is of any credit worthy unless it is corroborated by material particulars by the corporation, by the corroborative evidence. তাহলে corroborative evidence যদি না থাকে to support or to tend to support the confessional statement, তাহলে ওই confessional statemenটের উপরে ভিত্তি করে আপনি অ্যাকচুয়ালি কোনো কনভিকশনে যেতে পারবেন না। Raise this point before the court if you are acting or working for the confessional statement giving accuracy. এটা আপনাকে আনতে হবে। তাহলে আমরা প্রথমে কি বলেছি? আমরা প্রথমে বলেছি the confessional statement has to be inculpatory, it has to be consistent with the prosecution story, it has to be voluntary. তিনটা শর্ত কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে টু ইউজ এগেইনস্ট দি মেকার অফ ইট। আরেকটা কি? the confessional statement has been recorded in accordance with law. এখানে আমাদের বিচার সংশ্লিষ্ট প্রায় প্রত্যেকের একটা মিসকনসেপশন থাকে যে কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে একটা সেকশন আমাদেরকে রেফার করা হয়, সেকশন 80 of the Evidence Act. সেখানে বলা হচ্ছে if any document is recorded as a mode of evidence or memo of evidence to be used in the court of law or other issues or administrative purposes, that statement or confessional statement will be treated to be true, genuine, and accurate. এটা হচ্ছে সেকশন 80 of the Evidence Act. অনেকেই বলার চেষ্টা করেন the section 80 of the Evidence Act makes the confessional statement a substantive evidence. আমার নিবেদন থাকবে যে this is completely an erroneous conception. কারণ আমরা এভিডেন্স অ্যাক্টে পড়েছি যে there is a term which we call conclusive proof. Conclusive proof কাকে বলে? When an evidence itself amounts to proof of the offense. I repeat, when an evidence itself amounts to proof of the offense, then this is called proof. Right? আমরা কি দেখছি? কনক্লুসিভ প্রুফ। আমরা কি দেখছি? যে কনফেশনাল স্টেটমেন্টটা আমি যদি ফর আর্গুমেন্ট শেক একটা এভিডেন্স হিসেবে ট্রিট করি, it does not necessarily amount to proof. It does not necessarily amount to proof. তাহলে সেকশন 80 এর ইমপ্লিকেশনটা কি? সেকশন 80 এর ইমপ্লিকেশনটা হলো যে যতক্ষণ পর্যন্ত একটা কনফেশনাল স্টেটমেন্ট, recorded confessional statement, is not challenged by the accused, general presumption টা হচ্ছে it is correct, true, genuine. সেকশন 80 বলছে যতক্ষণ পর্যন্ত একটা কনফেশনাল স্টেটমেন্ট রিবাটেড না হয়, চ্যালেঞ্জ না হয়,
ডিসপ্রুভ না হয়, ডিসপ্রুভ হওয়া দরকার না, অ্যাটলিস্ট রিবার্টেড না হয়, ততক্ষণ পর্যন্ত ধরে নেওয়া হবে that confessional statement recorded by the learned magistrate is true, correct and genuine. তাহলে রিবার্টেড হবে কিভাবে? When you submit a properly drafted with all information a retraction petition. যখনই আপনি রিট্রাকশন পিটিশনটা জমা দিলেন, তখনই জেনারেল প্রিজাম্পশন আন্ডার সেকশন 80 is rebutted, and the duty to prove that no such thing happened, no torture was carried on, no oppression was made, no intimidation was done, এই কথাটা তখন প্রুভ করার দায়িত্ব চলে যাবে প্রসিকিউশন এবং স্টেটে আন্ডার সেকশন 111 of the Evidence Act. That's what we call shifting of burden of proof. That's what we call shifting of burden of proof under section 111 of the Evidence Act. So আপনার দায়িত্ব হচ্ছে properly retraction petition draft করে এটা কোর্টের সামনে প্রডিউস করা and to move it with powerful submission. যখন আপনি এটা করতে পারবেন, তখন সেকশন 80 রেকর্ডেড কনফেশনের যে জেনারেল প্রিজাম্পশন, ওই জেনারেল প্রিজাম্পশনটা আর থাকবে না। তখন সেকশন 111 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এটাকে ডিসপ্রুভ করার দায়িত্ব হচ্ছে প্রসিকিউশন। প্রসিকিউশন যদি এটা করতে ফেল করে, ইউ গেট দ্য বেনিফিট ফর ইউর ক্লায়েন্ট। এবার আসেন কনফেশনাল স্টেটমেন্টে আমরা যখন কাজ করি, তখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চোখের সামনে চলে আসলো, সেটা হচ্ছে যে use of confessional statement against another co-accused. আর আগে একটু কথা বলে নিই, কনফেশনাল স্টেটমেন্ট যখন রেকর্ড করা হয়, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কনফেশনাল স্টেটমেন্ট যখন রেকর্ড করা হয়, no oath is administered upon the accused, এবং this is not because the court desires, this is not because I have said, this is because the operation of law, the Oath Act 1873 section 5, the proviso, ভালো করে পড়ে দেখবেন, the proviso of section 5 of the Oath Act 1873, সেখানে ক্লিয়ার কাট বলা আছে যে যদিও উইটনেসের ক্ষেত্রে তার বক্তব্য রেকর্ডের সময় during the course of trial তাকে কম্পালসরিলি ওথ করতে হবে, but no oath is to be administered, এটা হচ্ছে এক্সেপশন। Sorry, no oath is to be administered upon any accused while recording confession. তো 164 এ ম্যাজিস্ট্রেট আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন যে কনফেশনকে ডিরেক্টলি এভিডেন্স হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে this is not recorded as on oath by the trial court. এটা রেকর্ড করছেন কে? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট যখন রেকর্ড করেন, ম্যাজিস্ট্রেট does not record it as a court. Magistrate does not record the confession as a court. Rather, magistrate records the confession as a personal designator. যেহেতু ম্যাজিস্ট্রেট পার্সোনাল ডেজিগনেটর হিসেবে রেকর্ড করছেন, it cannot be said that this is a judicial confession. Erroneously আমাদের দেশে এটা এস্টাবলিশ হয়ে গেছে, confession is a judicial one or extrajudicial. ম্যাজিস্ট্রেট যখন রেকর্ড করেন, he does not record it as magistrate. He records because his designation is being specified in the code of law, that a magistrate is entitled only to record the confessional statement, no one else. No one else. একটা ছোট্ট উদাহরণ দিই, যখন টিআই প্যারেড হয়, যখন একটি মামলা টিআই প্যারেড হয়, এই টিআই প্যারেড করতে হয় ম্যাজিস্ট্রেটের সামনে। ম্যাজিস্ট্রেট যদি না থাকে, টিআই প্যারেড ক্যান বি কন্ডাক্টেড ইন প্রেজেন্স অফ দি সাব রেজিস্ট্রার। তাহলে কি ম্যাজিস্ট্রেট, তাহলে কি সাব রেজিস্ট্রারকে আপনি কোর্ট বলবেন? সাব রেজিস্ট্রার কোর্ট বলা যাবে? ওখানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে প্রথমে টিআই প্যারেড যদি করতে হয়, টিআই প্যারেড ইজ টু বি কন্ডাক্টেড ইন প্রেজেন্স অফ এ ম্যাজিস্ট্রেট। যদি ম্যাজিস্ট্রেট না থাকে, ইট হ্যাজ টু বি কন্ডাক্টেড ইন প্রেজেন্স অফ এ সাব রেজিস্ট্রার। তাহলে কি আমি সাব রেজিস্ট্রারকে কোর্ট বলবো? নো, because both the designation, the sub registrar and the magistrate, has been mentioned in the law to perform the job, not in the capacity of a court, but in the capacity of a personal designator, since his designation is mentioned in the court, in the law, so as to discharge the function. একইভাবে 164 এ
ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে টু রেকর্ড দি কনফেশন, নট ইন দি ক্যাপাসিটি অফ দি জুডিশিয়াল ওয়ান। কারণ জুডিশিয়াল ক্যাপাসিটিতে যদি তাকে এটা করতে দেওয়া হতো তাহলে ওথস অ্যাক্ট সেকশন 5 অ্যাপ্লিকেবল, ওথস অ্যাক্ট সেকশন 5 1873 অ্যাপ্লিকেবল। যেহেতু উনি জুডিশিয়াল ক্যাপাসিটি করছেন না, আরো একটি কারণ হচ্ছে কেন এটা জুডিশিয়াল নয়, কারণ হচ্ছে দি কনফেশন ইজ রেকর্ডেড on the basis of application made by the investigation officer during the course of investigation, not during the course of trial, not during the course of trial. কাজেই এই যে কনফেশনাল স্টেটমেন্টটা, তার probative value is very vague. It only tends to support the prosecution case in collaboration with an evidence, not its own standing or standpoint. তার নিজের যোগ্যতায় ক্ষমতায় কোনো কনফেশনাল স্টেটমেন্ট তারপর মানে অ্যাকিউজডের অপরাধকে প্রমাণ করতে পারে। মজার বিষয় হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টে ক্ষুদিরাম কেস বলে একটা কেস আসছে, এবং ব্রিটিশরা একটা ফর্মুলা দিয়ে গেল, যে ফর্মুলা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারি না। সেই ফর্মুলাটা কি? যে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন খুব চাঙ্গা হয়ে উঠলো, দানা বেঁধে বেঁধে চাঙ্গা হয়ে উঠতে শুরু করলো, তখন ব্রিটিশরা দেখলো যে এই রেভলিউশনারিদেরকে প্রিভেন্ট করার জন্য, একটা ভয় সৃষ্টি করার জন্য কিছু জুডিশিয়াল এক্সিকিউশনের প্রয়োজন। তাহলে এক্সিকিউশন কি করে আনবো? তখন ফার্স্ট টেস্ট কেস হিসেবে তারা নিয়ে আসলো ক্ষুদিরাম কেস। এই ক্ষুদিরাম কেস হচ্ছে প্রথম কেস, যে কেসের মধ্যে বলা হলো যে কেবলমাত্র এবং শুধুমাত্র সোল কনফেশনাল স্টেটমেন্টের উপরে ভিত্তি করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দিস ইজ দি ফার্স্ট কেস ইন দি হিস্ট্রি অফ এশিয়ান সাবকন্টিনেন্ট যেখানে প্রথমবারের মতো ডিক্লেয়ার করা হলো যে based on sole confessional statement a conviction of death sentence can be awarded upon an accused. আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আমরা কি এখন সেই ব্রিটিশ রাজে বসবাস করি? আমরা কি ব্রিটিশ রাজের শাসনের অধীনে? নো। তাহলে কেন ব্রিটিশ রাজের সেই কনসেপ্টটা এখনো পর্যন্ত আমরা ক্যারি অন করছি আমার জানা নেই। আপনারা অনলাইনে ক্ষুদিরাম কেস টাইপ করবেন, ফুল জাজমেন্ট আর পিডিএফ পেয়ে যাবেন, ডাউনলোড করে পড়ে নিন, ডাউনলোড করে পড়ে নিন। সেখানে ক্লিয়ার কাট বলা আছে কিভাবে তার কনফেশনাল স্টেটমেন্টটাকে, আমি আপনাদেরকে বলে দিই খুব মজার কথা ছোট্টভাবে। সেখানে মিসেস কেনেডি এবং তার মেয়ে দুজনকে হত্যা করা হলো। উদ্দেশ্য ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে হত্যা করা, বাট যেহেতু একই ধরনের ট্যাভার্ন তারা ইউজ করেছে, একই ধরনের ঘোড়ার গাড়ি তারা ব্যবহার করেছে, mistakenly that was the bomb was thrown upon that 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 car. সেখানে যেটা হলো মিসেস কেনেডি এবং তার মেয়ে মিস কেনেডি দুজনই মারা গেল। মারা যাওয়ার পরে ট্রায়ালে ক্ষুদিরামকে নিয়ে আসা হলো। ক্ষুদিরাম ওয়াজ এ মাইনর বয়, bear in mind he was below 60, তখন কেউ কেউ দাবি করে 17, আসলে ওনার 16 বছর বয়স ছিল। তখন তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, ধরুন আজকে তার জিজ্ঞাসাবাদের বক্তব্যটা রেকর্ড করা হলো পরের দিন, not in his presence. That recorded confession was signed by him on following this. তারও একদিন পর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটাকে সিগনেচার করলেন। আপনারা যারা এখানে আমার সাথে সংযুক্ত আছেন বলেন তো, can it be said in any way a confessional statement? একদিন জিজ্ঞাসাবাদ হলো, পরের দিন অফিসে বসে এটা লেখা হলো, তার পরের দিন যার বক্তব্য বলে দাবি করা হচ্ছে তার সিগনেচার নেওয়া হলো, তারপরের দিন আপনার ম্যাজিস্ট্রেট সাহেব এটাকে সিগনেচার করলেন। All these points was raised before the Calcutta High Court. 3 members judge
of the High Court, the then Calcutta High Court, বসে বিচার করে বললেন, we find no problem in accepting this is a proper confessional statement. কেন? কারণ তারা নেটিভকে ডিল করছেন। নেটিভ মানে আমরা যারা এখানকার, তারা তো প্রভুজাত, আমরা তো নেটিভ। নেটিভদের বিচার হচ্ছে, এত আইন কানুন ফলো করা দরকার নেই। আর রেভলিউশন হচ্ছে, রেভলিউশনকে স্টপ করা দরকার। So somehow obtain an execution order based on that findings. তারা কি করলেন, লাস্টে একটা কথা তারা অবশ্য বলেছেন যে একজন লোক দূর থেকে নাকি ওই কি বলে ক্ষুদিরামকে দেখেছিলেন টু থ্রো দি বম্ব ওভার দি হর্স। যেই ব্যক্তি তাকে আইডেন্টিফাই করেছেন ওই ব্যক্তি তার পূর্ব পরিচিত, এটাও দাবি করা হয়। এই যদি হয় তাও আবার সন্ধ্যার ঘটনা, তাহলে সেখানে একটা টিআই প্যারেডের দরকার ছিল। নো টিআই প্যারেড ওয়াজ কন্ডাক্টেড, নো টিআই প্যারেড ওয়াজ কন্ডাক্টেড। শুধুমাত্র তার বক্তব্যের উপর ভিত্তি করে তাকে কনভিক্ট করা হবে, কনভিক্ট করে তার এক্সিকিউশন করা হবে। এবং সেখানে একটা ফর্মুলা নিয়ে আসা হলো যে কনভিকশন and death sentence can be imposed or inflicted based on sole confessional statement. এখন আমার প্রশ্ন, আমরা কি ব্রিটিশ রেজিমে বসবাস করছি যে ব্রিটিশে সেই প্রেতাত্মা আমাদেরকে এখনো ক্যারি অন করতে হবে? You have to think, you have to raise this point before the learned court when you make your submission in respect of your client when he is dealing with this confessional statement. So আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে confessional statement was never meant to be a jurisprudential basis of criminal justice system. This is a formula. This is a formula. This is a policy. This is a policy to inflict or criminal liability based on such tainted document of confessional statement. So এই পলিসি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, confessional statement sometimes is very good, but it is rarest of the rare cases, rarest of the rare cases. এবং আমি এখন আরেকটি পয়েন্টে যাব, আপনারা একটু লক্ষ্য করে শুনবেন যে ইউজ অফ কনফেশনাল স্টেটমেন্ট অফ co-accused against another co-accused. এটার এভিনিউটা আসে সেকশন 133 of the Evidence Act, read with section 30 of the Evidence Act, read with section 337 or 338 of the CRPC. Section 133 বলছে a confessional statement, section 133 বলছে an accomplice is a competent witness against a co-accused. অর্থাৎ একজন সহ আসামি অপর একজন সহ আসামির বিরুদ্ধে একজন উত্তম সাক্ষী। That is the fundamental of 133 of the Evidence Act. এটাই তৈরি করতেছে এভিডেন্স to use the confessional statement against another co-accused. তাহলে এটা যদি এভাবে হয়, এটা কিন্তু একটা ফর্মুলার ভিতরে যাচ্ছে। যখন আপনি সেকশন 133 করবেন, then you have to jump to section 337 or 338. 337 হবে তখন যখন মামলাটা প্রি ট্রায়াল স্টেজে, ইনভেস্টিগেশন স্টেজে থাকে। আর মামলাটা যদি ট্রায়াল স্টেজে যায় তখন 338 ফলো করতে হবে। এই দুটি ধারার মুদ্রা কথা হচ্ছে, যদি কোনো কনফেশনাল স্টেটমেন্ট লক্ষ্য করে দেখা যায় ওই কনফেশনাল স্টেটমেন্টে মূল অপরাধের বর্ণনা সঠিকভাবে বলা আছে, কিন্তু ওই কনফেশনাল স্টেটমেন্টের বাইরে আর কোনো সাক্ষ্য নাই যার উপরে ভিত্তি করে সাজা দেওয়া যায়, তখন এই কনফেশনাল স্টেটমেন্ট যিনি দিলেন তাকে ক্ষমা প্রস্তাব করা হবে। He will be offered a pardon in exchange of two conditions. Section 337, 338 এর কথা বলছি of the CRPC. In exchange of two conditions. First conditionটা কি? First condition হচ্ছে যে he would make full disclosure of what has happened or had happened. Second হচ্ছে যে he must make
true disclosure of all things that took place. আর মানে হচ্ছে যে তাকে পার্ডন করা হবে যদি সে দুটি শর্ত পূরণ করে, তাকে পূর্ণ সত্য কথা বলতে হবে এবং তাকে পূর্ণ ঘটনা বর্ণনা করতে হবে। যদি সেটা করে তখন তার বক্তব্যটা ম্যাজিস্ট্রেট রেকর্ড করবেন, রেকর্ড করে এটা যদি ট্রায়াল স্টেজের মামলা থাকে, দ্যাট রেকর্ডেড স্টেটমেন্ট শ্যাল বি সেন্ট ব্যাক টু দি ট্রায়াল কোর্ট। তখন ট্রায়াল কোর্ট উইল পাস অ্যান অর্ডার যে সিন্স দ্যাট কনফেশনাল স্টেটমেন্ট হ্যাজ বিন রি-রেকর্ডেড under section 337 of the code of CRPC, he has been made the approver, অর্থাৎ অ্যাপ্রুভারের বাংলা কি? রাজসাক্ষী। He shall be made an approver or রাজসাক্ষী of the state. তখন তিনি কোর্টে আসবেন and a competent witness against the other co-accused, তখন তার বক্তব্যটা রেকর্ড হবে as PW হিসেবে, এবং তখন other accused will have the right to cross-examine him. Until then, confession statement use against co-accused is impossible. Unfortunately, আমরা এর বাইরে আছি, আমরা এর বাইরে practice develop করে ফেলেছি। This practice is not within the ambit of it. This practice is not at all within the ambit of it. আইন কিন্তু এই স্কিমটা দেয় না। তো আপনার বক্তব্য রেকর্ড হলো 337 এ, ওটাকে সেন্ড ব্যাক করা হলো। সেন্ড ব্যাক করার পরে তখন আপনার আরেকটি টেস্টারকে দেখতে হবে, যে টেস্টগুলো বলা আছে সেকশন 30 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট। সেখানে কি বলা হচ্ছে, যার বিরুদ্ধে ব্যবহার করা হবে তারা সেম অফেন্স কমিট করেছে কিনা, তারা জয়েন্টলি ট্রায়ালে আছে কিনা, তারা একই ট্রায়ালের চার্জ ফ্রেম অবস্থায় ট্রায়াল ফেস করছিল। এই কটা জিনিস যদি স্যাটিসফাই হয় তখন ওই কনফেশনাল স্টেটমেন্ট ক্যান বি ইউজড এগেইনস্ট হিম। আনটিল দেন আমাকে একটা ডকুমেন্ট দেখান যেই ডকুমেন্টে কনফেশনাল স্টেটমেন্টে এই শর্তগুলো পূরণ করে ওই কনফেশনাল স্টেটমেন্ট কো-অ্যাকিউজডের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আই এম সরি টু সে দেয়ার ইজ নো সাচ। আমি আমার প্র্যাকটিসে পাই। আবার আরেকটি বিষয় আছে, কনফেশনাল স্টেটমেন্ট এর একটা পুলিশ ভেরিফিকেশন হতে হয় as per regulation 283 of the police regulations Bangladesh 1943. So আমরা যখন বলবো a confessional statement is a bunch of 3 documents: recorded confession using a form as prescribed in criminal rules and orders part 2 volume 2, আরেকটি হচ্ছে a pronote prepared by the court officer indicating the areas of verification and the verification report after verification prepared by the IO. তাহলে একটা কনফেশন স্টেটমেন্ট কি? কনফেশন স্টেটমেন্ট হচ্ছে 3টা ডকুমেন্টের সমন্বয়। দি রেকর্ডেড কনফেশন ইটসেলফ, কোর্ট অফিসার যিনি পুলিশ ইন্সপেক্টর যাকে কোর্ট অফিসার বলা হয়, আমরা যাকে কোর্ট ইন্সপেক্টর বলি তাকে বলা হয় কোর্ট অফিসার। কোর্ট অফিসারের একটা নোট, আর হচ্ছে ভেরিফিকেশন রিপোর্ট অফ দ্য আইও। আমি আমার এন্টায়ার প্র্যাকটিস লাইফে এই 3টা ডকুমেন্ট সহ কোনো কনফেশন স্টেটমেন্ট পাই নাই। Raise it. I always raise it and I get the benefit. আমি বেনিফিট পেয়েছি। প্র্যাকটিসে যদিও এগুলো নাই, বাট এগুলো শো করে আইন দেখিয়ে আমি বলেছি এই কনফেশন স্টেটমেন্ট cannot be relied on. It has to be excluded from consideration when the judgment was delivered. So আপনারা সবসময় মনে রাখবেন যে কনফেশনাল স্টেটমেন্ট গুলোকে দেখলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের অধিকাংশ আইনজীবী বলেন যে ওরা ভাই এই মামলাটাতে 3টা-4টা কনফেশনাল স্টেটমেন্ট আছে, মামলা তো খারাপ। আমি যখন পুরো মামলাটা কনফেশনাল স্টেটমেন্টকে সামনে রেখে অ্যানালিসিস করি, আমি দেখি এর থেকে বেটার কেস আর দুটা না। আমার মামলাতে খালাসি হবে শুধু কনফেশনাল স্টেটমেন্টের কারণে, কারণ তার পরতে পরতে মিস্টেক। তো কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন যে কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ডের যে প্যারামিটার গুলো আছে সেগুলো ফলো করা হয়েছে কিনা। যেমন the confession statement has to be recorded in the language of the maker. কথা বলা হয়েছে
Rule 79 of Rule 78 of the Criminal Rules and Orders. সেখানে আপনারা দেখবেন যে ক্লিয়ার কাট বলা আছে যে আপনার the confessional statement has to be recorded in the language of the maker. So তিনি যদি গ্রাম্য ভাষায় কথা বলে থাকেন, যেমন আমি একটা মামলাতে সাকসেসফুলি বলেছি that the confession was not recorded in his language. লার্নেড কোড আমাকে বলেছেন, মিস্টার হুদা, what is the reason why you have said so? আমি বলেছি, ইউর অনার, কাইন্ডলি একটু দেখেন, তার শিক্ষাগত যোগ্যতা লেখা আছে তিনি 5 পর্যন্ত পড়েছেন, পাস করেছেন দাবি করেন নাই, ধরে নিলাম 5 পাস। তিনি কৃষি কাজ করেন এবং তিনি ব্রাহ্মণবাড়িয়ার লোকাল ডাইলেক্টে কথা বলেন, স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলেন। কিন্তু আপনি স্টেটমেন্টে খেয়াল করেন, স্টেটমেন্টটা লেখা হচ্ছে প্রমিত বাংলা। একজন 5 পড়ুয়া মাত্র মানুষ যিনি কৃষি কাজ করেন, যার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই প্রমিত ভাষা শেখার জন্য, তিনি প্রমিত বাংলায় স্টেটমেন্ট দিচ্ছেন। এবং আমি ওপেন কোর্টে মিলন, আপনি লক্ষ্য করেন, আমি তাকে কটা প্রশ্ন করি, আপনি তার প্রশ্নটা শুনেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই তোমার বাড়ি কোথায়? সে বলে যে, আমি বললাম তোমার বাড়ি কোথায়? সে উত্তর দিল বাউনবাড়ি। উত্তর কি দিল? বাউনবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া বলেন। তিনি উত্তর দিলেন কিন্তু বাউনবাড়ি। তাহলে যেই লোক ব্রাহ্মণবাড়ি উচ্চারণ করতে পারেন না, তিনি প্রমিত বাংলায় প্রমিত ভাষায় স্টেটমেন্ট দিলেন। আমি তাকে আরো কিছু প্রশ্ন করলাম, তিনি আঞ্চলিক ভাষায় জবাব দিলেন। আমি তখন বললাম, ইউর অনার, আপনি নিজেই শুনলেন সে কি ল্যাঙ্গুয়েজে কথা বলে, কিভাবে সে প্রমিত বাংলায় এই বক্তব্যটা দিল। That was recorded on the tactic instructions of the IO written by the learned court, learned magistrate. So raise this point, talk to your client, see how he speaks, and see whether this confessional statement corresponds to his language or not. If it doesn't, raise this point to the court. You will get the benefit. You will get the benefit. So, confessional statement দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। Confessional statement is not the end of the world for the defense case. বরং আমি যতগুলো মামলা জিতেছি মার্ডার কেসে, প্রত্যেকটি মামলা বা প্রায় প্রতিটি মামলা জিতেছি আমি কনফেশনাল স্টেটমেন্টকে ডেস্ট্রয় করি। সো আপনারা কনফেশনাল স্টেটমেন্ট দেখে ভয় না পেয়ে, বরং আইনগুলোকে বুঝে, ডকুমেন্টটাকে বুঝে, অ্যাটেন্ডিং সার্কামস্টেন্সটাকে ভালো করে স্টাডি করে, মেক আপ অ্যান্ড প্রিপেয়ার ইউর কেস অ্যান্ড দেন ফাইট দি কেস ফর ইউর ক্লায়েন্ট বিফোর দি কোর্ট অফ ল। এবং যতক্ষণ আপনারা এই কাজটি করতে পারবেন, আমার বিশ্বাস করুন আপনারা যে আপনারা ম্যাক্সিমাম কেসেই রেমেডি পাবেন। Confessional statement does not necessarily destroy the credibility of your client or client's case, but it creates hurdle. ওই হার্ডলটা ওভারকাম করার জন্য আপনাদেরকে যে বিষয়গুলো বোঝা উচিত, এগুলো আমি এতক্ষণ আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। ওয়াজেদ কি লাইনে আছেন? ওয়াজেদ কি লাইনে আছেন? তো আমি এখন যে বিষয়টি সর্বশেষ আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো যে কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে আপনারা আরেকটি বিষয় একটু লক্ষ্য রাখবেন, সেটি হচ্ছে যে কনফেশনাল স্টেটমেন্টের 3টি খুব গুরুত্বপূর্ণ ধারা আছে। সেটি কি? সেকশন 24, সেকশন 25 এবং সেকশন 26 অফ দি এভিডেন্স অ্যাক্ট। এই 3টাকে বলা হয় ট্রায়াল অফ কনফেশনাল স্টেটমেন্ট। এটাকে সংক্ষেপে বলা হয় দ্য ট্রায়াল অফ দি কনফেশনাল স্টেটমেন্ট। এই 3টি ধারার মূল বক্তব্য হলো, যখন কোনো ব্যক্তি ফৌজদারি দায়ে পুলিশের কাস্টডিতে থাকেন
এবং পুলিশের কাস্টডি থাকা অবস্থায় তার কাছ থেকে কোনো কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সেই কনফেশনাল স্টেটমেন্টটা যদি কোর্টে প্রডিউস করা হয়, সেই কনফেশনাল স্টেটমেন্টের এভিডেন্সিয়ারি ভ্যালু হচ্ছে নেগেটিভ, টোটাল জিরো। This confessional statement is no confession in the eye of law. এই গেল একটি বিষয়। আরেকটি বিষয় হলো, হ্যাঁ, যদি কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করে পুলিশ ফর আর্গুমেন্টস বা রেকর্ড করলো না, তার কাছ থেকে বক্তব্য শুনবো যে হ্যাঁ স্যার আমি কাজটি করেছি, কাজটি করে আমি ছুরিটি এমন জায়গায় ফেলেছি, কোন জায়গায়, ওই বাড়ির পেছনের ফুল বাগানের একটি ফুল গাছের নিচে আমি পুঁতে রেখেছি। তখন দেখা যাবে যে পুলিশ যদি ওই স্থানে গিয়ে আসামির দেখানোর মধ্যে সেটাকে উদ্ধার করে, তাহলে অ্যাকর্ডিং টু সেকশন 27 only that part can be shown to the court. এই যে পার্টটা দেখানো হলো যে তার দেখানোর মধ্যে মার্ডার ওয়েপন হ্যাজ বিন রিকভার্ড আন্ডারনিথ a plant tree of rose, তার মানে এই না যে তার বিরুদ্ধে অপরাধটা প্রমাণ হয়ে গেল। যে অংশটা প্রমাণ হলো যে মার্ডার ওয়েপন হ্যাজ বিন ফাউন্ড, not more than that. No conclusive proof as to the killing of the person can be drawn unless it is being proved beyond reasonable doubt by a direct witness to the fact that he has seen or he had killed that person by using this murder weapon. তিনি মার্ডার ওয়েপন দেখিয়েছেন, মার্ডার ওয়েপনটা পাওয়া গেল, দ্যাটস ইট। এতটুকু প্রমাণ করা যাবে যে হ্যাঁ তার দেখানোর মতোই মার্ডার ওয়েপনটা পাওয়া গেছে। এই মার্ডার ওয়েপন দিয়ে তিনি ভিকটিমকে হত্যা করেছেন, এটা কিন্তু এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে। শুধুমাত্র উদ্ধারের কারণে সরাসরি কনক্লুসিভ প্রুফে চলে যাওয়া যাবে না যে না এটাই হত্যা প্রমাণের জন্য যথেষ্ট। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। সেকশন 27 অফ দি এভিডেন্স অ্যাক্ট এটাকে অনেকে মিসইন্টারপ্রেট করে, যেহেতু মার্ডার ওয়েপনটা তার দেখানোর মতো চলে পাওয়া গিয়েছে, কাজে সেকশন 27 অফ দি এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এই এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এই এতটুকু ঘটনায় তার বিরুদ্ধে হত্যার মামলা প্রমাণের জন্য যথেষ্ট। নো, এটা হত্যার মামলা প্রমাণ করে না, এতটুকু প্রমাণ করে ওই ডকুমেন্টটা তার কাছ থেকে উদ্ধার হয়েছে। তো এটা গেল আরেকটি বিষয়। তো আমরা কি দেখলাম আজকে? আমরা দেখলাম যে কনফেশনাল স্টেটমেন্ট দুইভাবে ইউজ করা হয়ে থাকে প্রসিকিউশনের পক্ষ থেকে। একটা হচ্ছে যিনি এটা করলেন তার বিরুদ্ধে, আর একটা হচ্ছে যিনি এটা করলেন তিনি যাদেরকে ইনক্রিমিনেট করছেন তাদের বিরুদ্ধে। যার বিরুদ্ধে ব্যবহার হবে তার বিরুদ্ধে ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্ত প্রতিপালন করতে হয়। প্রথম যে শর্ত সেটা হচ্ছে ইট হ্যাজ টু বি কনসিস্টেন্ট উইথ দ্য প্রসিকিউশন স্টোরি। দ্বিতীয়টা হচ্ছে ইট হ্যাজ টু বি ভলান্টারি। তৃতীয়টা হচ্ছে ইট হ্যাজ টু বি ট্রু। ফোর্থ হচ্ছে ইট হ্যাজ টু বি ইনকালপেটরি, তাকে নিজেকে জড়িয়ে বলতে হবে, এসকালপেটরি হলে হবে না। এবং ইট হ্যাজ টু বি ক্লিয়ার, অ্যাপারেন্ট অ্যান্ড অল ইনক্লুসিভ ইন অল টার্মস। এই কতগুলো শর্ত যদি প্রতিপালিত না হয় তাহলে একটা কনফেশনকে ভিত্তি করে কাউকে সাজা দেওয়াটা একেবারেই অনুচিত, এবং এটা আপনারা রেজ করবেন কোর্টের কাছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যার বিরুদ্ধে একজন কো-অ্যাকিউজডের বক্তব্য ব্যবহার করার জন্য প্রস্তাব করা হচ্ছে, ওই কো-অ্যাকিউজডের কনফেশনটা ব্যবহারের ক্ষেত্রে কিছু প্যারামিটার আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেটা কি? তার ওই কনফেশনাল স্টেটমেন্টটা আরেকজন কো-অ্যাকিউজডের বিরুদ্ধে ব্যবহার করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে এইটা, এই কনফেশন যিনি দিয়েছেন তাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে বা অ্যাপ্রুভার হিসেবে তাকে কোর্টে প্রেজেন্ট করা হয়েছে এবং তাকে পিডব্লিউ হিসেবে অন ওথ স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। এবার আসেন সর্বশেষ যে বিষয়টা আমি আলোচনা করবো আজকের এই কনফেশনাল স্টেটমেন্ট পয়েন্টে, সেটা হচ্ছে কনফেশনাল স্টেটমেন্টটা কি ধরনের এভিডেন্স। ক্যান এনিওয়ান টেল? The confessional statement is a hearsay evidence. কেন? কারণ কনফেশনাল স্টেটমেন্টটা ট্রায়াল কোর্টে প্রডিউস করেন যে রেকর্ডিং ম্যাজিস্ট্রেট। তো
রেকর্ডিং ম্যাজিস্ট্রেট যখন ট্রায়াল কোর্টে এটাকে প্রডিউস করেন অন ওথ, তিনি কি করছেন? তিনি বলছেন he is giving an implied assertion that this accused has confessed to me to the effect that he has killed the victim. So তিনি বলছেন যে অ্যাকচুয়ালি এই কনফেশনাল স্টেটমেন্ট মেকার, যার বক্তব্যটা আমি রেকর্ড করেছি, তিনি আমার কাছে স্বীকার করেছেন যে অ্যাকচুয়ালি তিনি হত্যা করেছেন। So that is an implied assertion given by the magistrate, and this implied assertion is a form of hearsay evidence. কেননা এই কনফেশনাল স্টেটমেন্টটা অন ওথ, যিনি কনফেসর বা মেকার অফ দ্য কনফেশন, তিনি কিন্তু কোর্টে দেন। এবং না দেওয়ার আরো একটি কারণ, যেটা আমি শুরুতেই বলেছি, ওথ অ্যাক্ট 1873 সেকশন 5 প্রোভাইডস, এতে বলা আছে যে নো ওথ শ্যাল বি অ্যাডমিনিস্ট্রেড আপন দি কো-অ্যাকিউজড। কাজে তার উপরে অ্যাট এনি স্টেজ, প্রি ট্রায়াল স্টেজ, ট্রায়াল স্টেজ, পোস্ট ট্রায়াল স্টেজ, অ্যাট এনি স্টেজ তার উপরে ওথ অ্যাডমিনিস্ট্রেট করা যাবে। সো আলটিমেটলি তিনি যে দোষ স্বীকারোক্তি করেছেন, এটাকে ইনডাইরেক্ট ফর্ম অফ ওয়েতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এডিউস করা হচ্ছে অ্যাজ এভিডেন্স to indicate or to imply that this man has killed X, the victim, which is being confessed by him to him. এই কারণে magistrated evidence in respect of the confessional statement is called a hearsay evidence. So আমি আশা করি আপনারা মোটামুটি ভাবে বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই থাকবে। আমরা আগামী শুক্রবার ট্রায়ালে যাব। ট্রায়ালে আমরা বোঝার চেষ্টা করবো যে কিভাবে ট্রায়াল প্রোগ্রেস করে এবং ট্রায়ালে কি কি ধাপ আমরা অতিক্রম করি এবং কোন ধাপের কি কার্যক্রম, সে বিষয়গুলো আমরা আগামী শুক্রবার আলোচনা করব। আজকে আমার সাথে এই পর্যন্ত ধৈর্য ধরে থাকার জন্য সকলকে ধন্যবাদ।